প্রথমেই আমি আজ এই মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আমার দাদা স্থানীয় প্রদীপ রায় মহাশয়, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই প্রিয় সঞ্চালক এবং সামনে যারা আছেন প্রত্যেককে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানাই। প্রিয় সঞ্চালকের যে একটি প্রশ্ন তার উত্তরে বলি, আমি অশোকনগরের ভূমিপুত্র নই। আমার মূল বাড়ি হচ্ছে বেহালা তারাতলাতে। তারপর আমি কর্মসূত্রে প্রথমে দত্তপুকুরে একটা স্কুলে টিচারি করতাম, সেই সময় এখানে আমি আমার বসতি স্থাপন করি টেম্পোরারিভাবেই। তো এখনও সেইখানেই আছি, একটা বাড়ি আর কি ওখানে আমার তৈরি হয়ে গেছে। তো আমি ওই দত্তপুকুর থেকেই অশোকনগরে যাতায়াত। ধন্যবাদ। তো প্রথমে যে চাকরি ওখানেই করছেন, মানে ওখান থেকেই কি একটা প্রথম জীবনের চাকরি এখনো ওখানেই আছে, না অন্য জায়গায় পড়তেন সেখান থেকে ট্রান্সফার হয়ে গেছে? না, চাকরি জীবন বলতে আমার মানে ছাত্র জীবন হচ্ছে রমনা রামকৃষ্ণ মিশন। তারপর ওখান থেকে আমি প্রথম আমার চাকরি জীবন শুরু করি কৃষ্ণনগর এবি হাই স্কুল। কৃষ্ণনগর এবি হাই স্কুল থেকে তারপর দক্ষিণ 24 পরগনা আমতলাতে, তারপর ওখান থেকে শিরাকোলে একটা স্কুলে কিছুদিন ছিলাম, তারপর টাকিতে একটা স্কুলে কিছুদিন চাকরি করেছি, তারপর দত্তপুকুরে একটা হাই স্কুলে, দত্তপুকুর নিবাধী হাই স্কুল, এবং তারপর প্রধান শিক্ষক হিসেবে আমি এই স্কুলে প্রথম যাই এবং সেখানে এখন আছি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আমাদের মূল যে বিষয় আজকে থিয়েটার শব্দদের শব্দ তৈরি করার মাধ্যম, এই ব্যাপারে আপনি বলুন। সেখানে আমরা শুনবো, আমরা সমৃদ্ধ হব। যারা আমরা মোটামুটি নাটক করি বা যারা যে সকল ছাত্র ছাত্রী আছে যেগুলো খুব কম, তারাও জানুক, তাদের অভিভাবকরাও জানুক যে আমরা এই থিয়েটার করতেছি আমাদের ছাত্র জীবনের যে কী ভূমিকা বা কী সেই ক্ষেত্রে আমরা ধন্যবাদ প্রিয় সঞ্চালক এবং প্রদীপ এবং আপনাদের আবার একবার শ্রদ্ধা জানাই চণ্ডীতলা ক্লাবটাকে। আসলে বিষয়টি এইরকমই যে চণ্ডীতলা ক্লাবটার এই সাহস দেখায় তারা 25 বছর, তাদের 25 বছর একেবারে কম নয়। একটা থিয়েটার জীবনে একটা দলকে 25 বছর এগিয়ে নিয়ে যাওয়া আমরা জানি কতটা কষ্টের। কারণ আমার নিজস্ব এই স্কুলের থিয়েটার ছাড়াও আমি নিজেও একটি থিয়েটারের দলে আছি, ফলে আমরা জানি যে থিয়েটার এগিয়ে নিয়ে যেতে গেলে কতটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়। তবে প্রদীপদার মতো কিছু পাগল মানুষ আছেন, এরকম পাগল মানুষ আছেন বলেই কিছু ছাত্রছাত্রী, কিছু মানুষ, এই আপনারা যারা তারা আজ এখানে আসতে পেরেছি। আসলে কি থিয়েটার করলে বাচ্চারা একেবারে গোল্লাই যায়। ওদের পড়াশোনা আগে, থিয়েটার একদম যাতে না করে এইটা সব বাবা মা লক্ষ্য রাখতে হবে যে থিয়েটার করলে কিন্তু পড়াশোনায় একদম মন আসবে না, একদম খুব বাজে অবস্থা হয়ে যাবে, কারণ তার মন উড়ু হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা কিছু অভিভাবকের কথা, কিছু গার্জিয়ানের কথা। যে থিয়েটার নাটক ফাটক করছে মানে তার মন উড়ু, পড়ায় মন নেই, সে একেবারে গোল্লায় গেছে, তার সর্বনাশ হয়ে গেছে। কিন্তু আমরা যারা এখানে আছি আমরা কেউ এটা বিশ্বাস করি না। থিয়েটার এমনই একটি মাধ্যম যে একজন মানুষকে সুন্দরভাবে প্রস্ফুটিত হতে সাহায্য করে। এটা আমি আমার এই অনেক বছর আমার থিয়েটার জীবন, আমি 6 বছর বয়সে প্রথম আমার থিয়েটারের বা নাটকের হাতে করি, তখন থিয়েটার কি আমি তখন বুঝি না, বাবার হাত ধরে আসা। তো থিয়েটারে ভালো মন্দ আছে, কিন্তু একটা ফুল প্রস্ফুটিত হতে গেলে যেমন তার বিভিন্ন কিছু লাগে, আমাদের বিজ্ঞানের ভাষায় বিভিন্ন আলো লাগে, জল লাগে, বাতাস লাগে, সব কিছু লাগে। একটি ছোট্ট ছাত্রকে, ছোট্ট ছেলে বা মেয়েকে সুবিকশিত সুন্দর করে প্রস্ফুটিত হতে গেলে থিয়েটার একান্ত প্রয়োজন। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আমি তো জীবনে কখনো থিয়েটার করিনি, কখনো আমি থিয়েটার করিনি। আমরা বোধহয় একটু ভুল করে ফেলছি। প্রতিটা নিশ্চয় আমার সঙ্গে একমত হবেন। নাটক আর থিয়েটার এটাকে আমরা একটু ভুলিয়ে ফেলি মাঝে মাঝে। মঞ্চে আমি অভিনয় করছি, এটা হচ্ছে নাটক। আর মা তার রান্নাঘরে রান্না করছে, মাকে আমি একটু হাত এগিয়ে দিলাম, হাতে এটাও এগিয়ে দিলাম। বাবা তার কাজ করছে, বাবাকে কিছু করে দিলাম। একটা নাটক মঞ্চস্থ হবে, তার জন্য রিহার্সাল হচ্ছে, আমি তাতে মাদুর পেতে দিলাম, তার একটা ফর্ম জোগাড় করে দিলাম, তার অভিনয় করলাম। টোটাল বিষয়টা হচ্ছে থিয়েটার। অর্থাৎ থিয়েটার আমি করি না, এটা ভুল। মানে আপনি আপনার জীবনে আপনার মতো করে, আপনি তো অভিনয় করেন না, থিয়েটার করেন। অভিনয় আমরা মঞ্চে যেটা করছি সেটা হচ্ছে নাটক।
আর এই নাটকটাকে গড়ে তুলতে গেলে বা আমার সমাজ জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, বাস্তব জীবনে আমি সামগ্রিকভাবে যে সমস্ত কাজগুলো সুশৃঙ্খলভাবে, ধরুন আমি একটা ক্লাসে পড়া করছি সুন্দরভাবে নিয়ম মেনে, এইটা থেকে এত সময় ধরে আমি ইংরাজি পড়বো, এত সময় ধরে আমি বাংলা পড়বো, এইটা আমি বিজ্ঞান পড়বো, এই সামগ্রিক যে বিষয় সুন্দর করে পরিকল্পনা আমি এগোচ্ছি, দ্যাট ইজ থিয়েটার। ফলে আমরা কিন্তু ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই থিয়েটারের সঙ্গে জড়িত। ফলে থিয়েটার যারা আমরা না করি তাদের আমাদের জীবনটা এলোমেলো, অগোছালো। সুন্দর করে, আবার বলছি অগোছালো মনে হতে পারে যে আমি বাড়িতে আমার জামাটা সুন্দর করে আমার আলনাতে সাজাইনি, এটা এক প্রকার অগোছালো। আর আমার জীবনটা আমি সুন্দর করে অর্থাৎ নিয়মের মধ্যে দিয়ে চালাতে পারছি না, আমার কাজগুলোর মধ্যে কোনো সুশৃঙ্খলতা নেই, একটা সৌন্দর্য বোধ নেই, এটা এক ধরনের এলোমেলো। ফলে এইরকম ব্যাপার কিন্তু চলে আসে। এখন আমি একটা ছোট্ট গল্পই বলি, আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ব্যক্তিগত জীবনে। আমি এখন যে স্কুলটাতে প্রধান শিক্ষক হিসেবে আছি, এই স্কুলে আমি যেদিন স্কুল সার্ভিস কমিশনের একটা চিঠি পাই, প্রধান শিক্ষক হিসেবে আমি জয়েন করতে আসি, এই স্কুলটাতে এসে দেখি আমার ছাত্রছাত্রীরা পিছনে আছে, সামনেও আছে কিছু ছাত্র। তো এই স্কুলটাতে আমি এসে প্রথম দিনে দেখে আমি হয়ে যাই, কি এইটা স্কুল হতে পারে? ছোট্ট একটা স্কুল, সেখানে না আছে ইলেকট্রিসিটি, না আছে কিছু। এটা 2005 সালের কথা বলছি। অথচ তার পাশ দিয়ে ইলেকট্রিক লাইন গেছে, স্কুলে কিছু নেই। খবর নিয়ে জানলাম ওই স্কুলে মাত্র 37 জন স্টুডেন্ট, 37। একটা স্কুল, হাই স্কুল, 37 স্টুডেন্টস থাকে। আমি তো ভাবছি স্কুল থাকবে না, 37টি স্টুডেন্ট একটা স্কুল কী করে থাকবে, অসম্ভব। তো আমি অনেকবার ভাবলাম না না না, এই স্কুলে হেডমাস্টার হয়ে জয়েন করা যাবে না, কারণ জয়েন করার পরই স্কুল তো উঠে যাবে কয়েকদিনের মধ্যে, তখন খুব মুশকিলে পড়ে যাবে। তো আবারও ভাবছি, আমি যেহেতু রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করেছি, সেই স্বামীজির কথা মনে আসছে, তুমি যাহা চিন্তা করিবে তাহা হইয়া যাইবে, দুর্বল ভাবিলে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। তো আমি তখন ভাবলাম আমার দুটো ক্ষমতা, দুটো আমার হাতিয়ার, একটা নিজে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, সেই বিজ্ঞানের একটু যেটুকু জানি, আর একটা হচ্ছে থিয়েটার যেটুকু করতে পারি, যেটুকু বুঝি। আমরা না, এইটা নিয়েই আমাকে লাগতে হবে, দেখা যাবে। তো মানুষের প্রচণ্ড পরিমাণ সাড়া পেলাম, থিয়েটারকেই মূলত হাতিয়ার করে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় থিয়েটার শুরু করলাম। যে কটা বাচ্চা আছে তাদের নিয়েই বিভিন্ন আমাদের যে বার্নিং প্রবলেমগুলো থাকে, জ্বলন্ত যে সমস্ত থাকে, যে বাল্যবিবাহ, শিশু শ্রম, এইসব নিয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় স্ট্রিট ড্রামা যেমন হয়, এরকম পাড়ায় গিয়ে ঢোল বাজিয়ে আমরা ছোট্ট ছোট্ট করে এক একটা পাড়ায় পাড়ায় এটা করতে থাকতাম। কিচ্ছু না, মানুষকে আমাদের অস্তিত্ব জানান দেওয়া যে এরকম নামে একটা স্কুল আছে এই জায়গাতে, যাতে আমাদের চেনে। আমাদের কেউ তখন চেনে না, স্কুলটা কোথায় কেউ জানে না। আমার আজ বলতে এখানে গর্ব হচ্ছে, ভালো লাগছে। আমাদের স্কুল এখন শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের মধ্যে একটা জায়গা আছে যেখানে আমি আপনার স্কুলে ছাত্র ভর্তি নিতে পারি না, এত চাপ। এখন 1,500-এর উপরে ছাত্রছাত্রী আমার। এখন এটা খুব বাস্তব কথা, এটা কিন্তু থিয়েটারের জয়। এটা ব্যক্তি আমরা, এটার জয় নয়। থিয়েটার মানে আমরা অর্থে থিয়েটার কিন্তু একা হয় না, এটা আমরা জানি। থিয়েটারের যে শর্ত, আমার এই দুই ছাত্র তারা এখন থিয়েটার নিয়ে পড়াশোনা করছে, প্রদীপদা আছেন, প্রিয় সঞ্চালক আছেন, আপনারা অনেকে আছেন। থিয়েটারের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে অন্তত 2 জন লোক লাগবে মিনিমাম, একজন দর্শক আর একজন অন্তত অভিনেতা। তা না হলে থিয়েটার হবে না। আমি একা অভিনয় করবো, একজনও নেই, হবে না, অন্তত একজন দর্শক। তা থিয়েটার কিন্তু একা হতে শেখায় না, থিয়েটার দলবদ্ধতা হতে শেখায়, একসঙ্গে কাজ করতে শেখায়। আনন্দ মানে আমি একা একা কাজ করে যে আনন্দ, সেটা আমি একা উপভোগ করতে পারবো না। আমার এক দলে যদি আনন্দ করি, সেটা উপভোগ করতে পারবো, এইটা শেখায়। আরেকটা ঘটনা বলি। একদিন আমি যে ঘরটাতে বসি, সেই ঘরে বসে আছি, একটা বাচ্চা মেয়ে হুড়মুড় করে ঢুকে পড়েছে, না বলে, স্যারের সঙ্গে কথা বলবো, স্যারের সঙ্গে কথা বলবো। এখন আমার ঘরের সামনে যিনি থাকেন আর কি, আমাদের যে গ্রুপ স্টাফ, তিনি আমার, এই কে হলো, তুই না বলে কেন স্যারের ঘরে ঢুকেছিস, বেরো। হাত ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছে। আর এই দাঁড়ান, কী হয়েছে দেখি। আয় বাবা আয়। ছোট্ট একটি বাচ্চা মেয়ে। আমি, কী হয়েছে তোর বল? তোর স্যার, আমি তোমার স্কুলে পড়তে চাই স্যার। মানে হ্যাঁ পড়বি, অসুবিধে কী আছে? তা বলছে, স্যার আমার কিন্তু কোনো মানে গার্জেন নেই স্যার। বলে, গার্জেন নেই মানে তুই একা থাকিস? তা বলছে যে না, আমার মা রয়েছে। তো ভালো, তোর মা আছে, এখানে বাবা?
বলছে বাবা আর এখন আমাদের সঙ্গে থাকে না, বাবার একটা বিয়ে করেছে, বাবা কোথায় চলে গেছে, আমি আর আমার মা থাকি। মানে খুব ভালো, তুই তোর মাকে নিয়ে কালকে আসবি। ও স্যার আমার মা তো মাথা খারাপ, মা তো কিছু বলতে পারবে না। আমি বলি, ঠিক আছে তুই এক কাজ করবি, তোর যে জন্ম সার্টিফিকেটটা আছে বা তুই আগে কোন স্কুলে পড়তিস? বলে স্যার আমি এখনো কোনোদিনও স্কুলে যাইনি। তাহলে কী করে পড়বি? আচ্ছা ঠিক আছে তুই তোর বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসবি, জন্ম সার্টিফিকেটটা নিয়ে কালকে আসবি। স্যার আমার সে জন্ম সার্টিফিকেট কোথায় গেছে আমার মাও জানে না, আমিও জানি না, আমার মার তো মাথা খারাপ, আমি তো বলতে পারছি না কোথায়। আমার আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর, তুই তোর বাড়ির ঠিকানাটা আমাকে বলে যা, আমি স্কুল ফেরত তোর বাড়িতে গিয়ে আমি তোর মায়ের সঙ্গে কথা বলে তারপর দেখা যাবে তোকে কী করা। তো ও তখন ওর সেই জামার পকেট থেকে কিছু খুচরো পয়সা 10, 20, 25 আদুলি এসব মিলিয়ে এক টুকরা পয়সা আমার টেবিলে রাখো। বলে এগুলো কে হবে, তুই নিয়ে যা। না স্যার এগুলো রেখে দাও, আমার ভর্তির দিকে লাগবে তুমি। আমি যেগুলো তুই নিয়ে জানিয়ে যা। সে মেয়েটার এত জোড়াজুড়ি আমি বোকার মতো বাধ্য হলাম সেই খুচরো যে পয়সাগুলো একটা কাগজে দলা পাকিয়ে আমার ড্রয়ারের কাছে রেখে দিলাম। আমি ওর সঙ্গে পেরে উঠলাম না। সন্ধ্যাবেলা স্কুল শেষে আমি ওদের বাড়িতে গেলাম, ওর ঠিকানা ধরে গিয়ে দেখলাম একদম রেল লাইনের গায়ে একটা দোচালা বাড়ি, দোচালা বললে ভুল হবে, প্লাস্টিক দেওয়া একটা বাড়ি, তাতে ওই একদম ভাঙাচোরা দরমা দিয়ে ঘেরা একটা বাড়ি। একজন ভদ্রমহিলা এক কোনায় একটা টুলের উপরে বসে বিড়বিড় করে বলে যাচ্ছেন, কথা বলছে। আমি তখনই জানলাম ওটা ওর মা, এবং উনি একটু মেন্টালি অসুস্থ বোঝা যাচ্ছে। মেয়েটা আমায় দেখে প্রথম খুব আনন্দ, শাড়ি শিখেছে, ও স্যার এসো। তারপর মেয়েটি মন খুব খারাপ হয়ে গেল, তো স্যার আমার মা পাগল বলে আমি কি ভর্তি হতে পারবো না? মেয়েটার পড়ার অদম্য ইচ্ছা, কিন্তু এই অবস্থার মধ্যে আমিও বিপদে পড়ে গেলাম, কারণ আমরাও কোনো জায়গায় হাত পা বাঁধা। আমরা সবাই জানি যে কিছু লিগাল পেপারস দরকার হয়, সেই পেপারসগুলো না থাকলে ভর্তি নেওয়া একটু অসুবিধা হয়। তা আমি কী করি? না আছে ওর কোনো ক্লাস 5 বা 6 পাস করা কোনো কাগজ সার্টিফিকেট, না আছে ওর জন্ম সার্টিফিকেট, ওর মা কোথায় রেখেছে জানে না, কী করি? খুব তখন আমার মাথার মধ্যে চিন্তা হচ্ছে। আমি তখন আমার মহারাজকে ফোন করলাম যে মহারাজ এই অবস্থা কী করা যায়? মহারাজ বললেন যে ঠিক আছে, তুই ওর নামটা ঠিকঠাক করে শুনে আমাকে পাঠিয়ে দে, ওর একটা টিসির ব্যবস্থা আমি কোনো জায়গা থেকে কোনো স্যারকে বলে করে দিচ্ছি। মেয়েটার যখন এতই পড়ার ইচ্ছা। অঞ্জনার একটা ট্রান্সফার সার্টিফিকেট পাওয়া গেল, অঞ্জনা মেয়েটি। অঞ্জনা তার বয়স উপযোগী ক্লাস 6-এ ভর্তি হল। ক্লাস 6-এ অঞ্জনা রোজ স্কুলে আসে, সুন্দর পড়া করে, কিন্তু অঞ্জনা রোজ একটু দেরি করে স্কুলে আসে। আমি একদিন বললাম, কি রে স্কুলের গেট বন্ধ হয়ে যাচ্ছে, প্রেয়ারের পর তুই স্কুলে আসছিস, এটা তো চলবে না, তোকে তো তাড়াতাড়ি স্কুলে আসতে হবে। ও স্যার আমার মা তো একটা বাড়ি বাসন মাজতো, এখন মার মাথা খারাপটা বিরাট বেরিয়ে গেছে, তাই যদি মার এখন জাতি পাচ্ছে না, আমার এখন ওই দুটো বাড়ি হতে বাসন মাজ দিকে তো দেরি হয়ে যাচ্ছে। আমি ঠিক আছে, তুই যে বাড়িটাতে বাসন মাজিস পরে চল, আমি আর তুই একদিন ওই বাড়িতে যাব। সেই বাড়িতে একদিন গেলাম, গিয়ে ভদ্রলোককে বললাম, দেখুন ওকে বাসন মাজার কাছ থেকে ছাড়ানো যাবে না, বাসনটাও মাজবে, কিন্তু সকালের দিকে একটু কম দেবেন যাতে স্কুলটা ঠিকঠাক যেতে পারে, বাকি বাসনটা বিকালে এসে কিন্তু মাজবে, মানে ও জানুক কাজ করে পড়াশোনা করতে হয়। তো সেই ভদ্রলোক ভীষণভাবে অনুতপ্ত হলেন, স্যার আমি কথা দিচ্ছি ও ঠিক সময় স্কুলে যাবে। অঞ্জনা ঠিক সময় স্কুলে আসে। অঞ্জনা ক্লাস 6 থেকে 7-এ উঠলো, ফার্স্ট হল। অঞ্জনা এরপর একদিন আমাকে বলছে, স্যার তোমরা ওই যে নাটক করা আমার নোবা। হ্যাঁ কেন নেবো না, তুই নাটক করবি? হ্যাঁ স্যার করবি। ভালো কথা, নাটক করবি, কিন্তু তুই কি পারবি? তুমি আমার শিখিয়ে দেবা। আমি কেন পারবো না, সবাই তখন পাচ্ছে, আমি কেন পারবো না? বাহ, মনে খুব জোর আছে, চল। এখন অঞ্জনা লোকের বাড়িতে কাজ করে। অঞ্জনা ওর যে মনের মধ্যে ওর যে চাওয়া, সেই চাওয়া, ওর ভালো লাগা, ওর খারাপ লাগা, সেইগুলো মিলিয়ে আমরা নাটক বানাই। আমরা তুই তোর কথা বলবি না, কোনো অবাস্তব কথা বলবি না, তোর কথা তুই কী করিস তাই নিয়ে আমরা নাটক তৈরি করলাম। সেই নাটক আমরা বিভিন্ন জায়গায় অভিনয় করলাম। অঞ্জনা নিজের মতো করে কথা বলে, নিজের কথা। অঞ্জনা থিয়েটার কর্মী হয়ে উঠলো ধীরে ধীরে, একজন ছাত্রী প্লাস একজন থিয়েটার কর্মী, অসাধারণ অভিনয় করে, খুব খুব সুনাম অঞ্জনা। এইভাবে অঞ্জনা কিন্তু প্রত্যেক বছরই ফার্স্ট হচ্ছে। থিয়েটার ওকে প্রচণ্ড পরিমাণে সহযোগিতা জানালো,
যে আরও ভালো করে কি করে কথা বলা যায়, কি করে আরও বেশি করে পড়ায় মনোযোগ দেওয়া যায়। অঞ্জনা মাধ্যমিক পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন পেল, ভালো ফার্স্ট ডিভিশন, ভালো নম্বর পেল, 90% অ্যাভাব নম্বর পেল। খুব ভালো লাগা আমাদের। অঞ্জনা সেই দিন আমাদের জন্যে, বিশেষ করে আমার জন্যে রসগোল্লা নিয়ে এসেছিল। সেই রসগোল্লা যে এত সুন্দর, এত অপূর্ব মিষ্টি, অসাধারণ। সেই আমি 2 রকম রসগোল্লা আমি জীবনে আর কোনোদিন পাবো কিনা আমি জানি না। আমি আমার মন ভরে খেয়েছিলাম। এটা অঞ্জনা নিজের ইনকাম করা পয়সা দিয়েই ও আমার জন্য রসগোল্লা কিনে এনেছিল। অঞ্জনা ক্লাস 11-এ ভর্তি হলো, ভালো রেজাল্ট করছে। একদিনও হঠাৎ এসে আমাকে বললো, স্যার তোমার মা কোথায় হারিয়ে গেছে। বলো, কোথায় হারিয়ে গেল? তুই লক্ষ্য রাখতে পারিস নি? ও মাথা খারাপ মানুষ, কোথায় চলে গেছে? না স্যার, তোমার মা যেখানে চলে গেছে সেখান থেকে আর কোনো দিনও ফেরত আসা যাবে না, কোনো দিনও সেখান থেকে মা আর আসতে পারবে না। অঞ্জনার মা মারা গেছে। মনটা খারাপ হলো। অঞ্জনা এখন একা হয়ে গেছে, কি করবে মেয়ে? তখন আমি বললাম যে কী করা যায়? বুঝতেই পারছেন, একটা মেয়ে ক্লাস 11-এ পড়ে, তাকে ওই একা একা ওই রকম রেল লাইনের পাড়ে সে থাকতেই পারবে না। ওর মা বুঝুক না বুঝুক, একজন তো গার্জিয়ান ছিলেন। ও যে বাড়িতে কাজ করতো সেই বাড়িতে আমি গিয়ে কথা বললাম যে এই মেয়েটি থাকবে আপনার কাছে, কারণ আপনার মেয়ে তো আমাদের স্কুলে পড়ে, ওরা একই ক্লাসে পড়ে। আপনার মেয়ের মধ্যে ওকে আপনি রাখুন, ওর জন্য যত যা খরচ সব ড্রাইভার আমার, কিন্তু ওকে কিন্তু আপনি একটু রাখুন, আপনার বাড়িতে আপনার মেয়ের মতো থাকে। ভদ্রলোক আবারও আমাকে বললেন, স্যার আপনি নিশ্চিন্তে চলে যান, আপনাকে কোনো খরচ দিতে হবে না, ও আমার মেয়ের মতোই থাকবে, আমার মেয়ের সঙ্গে। খুব ভালো লাগলো, উনি ভীষণ হেল্প করলেন। অঞ্জনা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ফার্স্ট ডিভিশন পেল, খুব ভালো নম্বর পেল। তো থিয়েটার দেখুন কিভাবে একটা মানুষকে এক জায়গায় নিয়ে যেতে পারে, তার বাস্তব উদাহরণ। আমি কোনো গল্প কথা বলছি না, বাস্তব কথা। আমার ছাত্রছাত্রীরা সব আছে, এদের সম্পর্কে একটু বলবো। তারপর কি করি, অঞ্জনা তো উচ্চ মাধ্যমিক পাস, আমার ইখতিয়ারের বাইরে চলে যাচ্ছে, আমার স্কুল হায়ার সেকেন্ডারি, তারপর আর তুমি রাখতে পারছো না, কোথায় ভর্তি করবো? বিভিন্ন হোমগুলোতে খোঁজ দিলাম, তাদের অবস্থা যা শুনলাম ঠিক মানে আস্থা রাখতে পারলাম না। ওকে বারবার বলছি, তোর কি কোনো আত্মীয় নেই? ভাব না একটু। ও একবার ওর এক মামার কথা আমাকে বললো, মামা থাকে ডায়মন্ড হারবার। আমি তুই তোর মামাকে একবার একটু ফোন কর। তো মামাকে ফোন করা হলো, মামা এলেন। মামাকে আমি একই কথা বললাম যে আপনি অঞ্জনাকে আপনার কাছে রাখুন, আপনার তো মেয়ে, ওর যাবতীয় দায়ভার আমার। তোর মামা এত ভালো মানুষ, আমার হাত ধরে বললেন, স্যার আমার মেয়ে তো মানুষ হয়ে গেছে, বাকিটুকু আমাকে করতে দিন, আপনি শুধু খবর রাখবেন ওর কোনো অসুবিধা হচ্ছে কি না, বাকি দায় আমার। খুব ভালো লাগে। অর্থাৎ দেখুন, ভালো মানুষ কিন্তু পৃথিবীতে প্রচুর আছে, প্রচুর, আমি এটা বিশ্বাস করি। আমার বলতে ভালো লাগছে, অঞ্জনা এখন কেমিস্ট্রিতে এমএসসি করছে। যে অঞ্জনা একদিন কাজের বাড়ির মেয়ে ছিল, সেই অঞ্জনা আজ কেমিস্ট্রিতে এমএসসি করছে ডায়মন্ড হারবারে। ওকে কিন্তু থিয়েটার ওখানে এগিয়ে নিয়ে গেছে। বলে আমি বিশ্বাস রাখি থিয়েটারের শক্তি অপরিসীম শক্তি, অপরিসীম। থিয়েটার একজন মানুষকে আবারও বলছি পূর্ণভাবে বিকশিত হতে শেখায়। কারণ থিয়েটার এমন একটি মাধ্যম যেখানে মননের যেমন চিন্তা হয়, বিভিন্ন শৈলী, নাচ, গান, কবিতা সব কিছু নিয়ে কিন্তু থিয়েটার। থিয়েটার এককভাবে শুধু কবিতা আবৃত্তি করছে তা নয়, এককভাবে ছবি আঁকছে তা নয়, এককভাবে নাচ করছে তা নয়, সব কিছুর সমন্বয়। ফলে থিয়েটার ছাত্রদের যে ভিত শক্ত করে, এটা আমি আমার জীবনে পরখ করেছি প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে। আমি যদি বলতে থাকি অনেক, আমি এরকম আমার বাস্তব উদাহরণ বলতে পারি, কিন্তু খুব বেশি তো যাওয়া যাবে না, কারণ ছাত্রছাত্রীরা সমস্ত সেজে গুজে বসে আছে। পর দুটো নাটক, দজ্জাল গিন্নি এবং তারপর ডাকঘর। তো বাচ্চাদের তো এসব কথা বা আপনাদের এসব কথা শুনতে পারা ভালো লাগার কথা না, কারণ ওরা অভিনয় করবে, এটাই ওদের সবচেয়ে বড় মানে ভালো লাগা। আর একটা ছোট্ট গল্প বলি, গল্প নয় বাস্তব কথা বলি, যে থিয়েটার কীভাবে দেখুন আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। আদিবাসী পাড়ার অনেক ছাত্রছাত্রী আমার স্কুলে পড়ে, অনেক ছাত্রছাত্রী। তো সেই ছাত্রছাত্রীদের মধ্যে আমরা এটা জানি যে আদিবাসী পাড়ার ছাত্রছাত্রীরা তারা একটু শাই, একটু লাজুক, একটু শেকি টাইপের। তো ওরা একটু পিছনের বেঞ্চে বসে। তো আমরা একটা অনুষ্ঠানে ওই একটা ওয়ার্কশপের মধ্যে এমন আমরা করলাম যে চলো আমরা যে জিনিসটি হাতের মাথায় পাবো তাই দিয়ে আমি আমার মতো করে কোনো জিনিস তৈরি করি। সেটা হতে পারে যেমন আমরা কার্টুন কুটুম বলি, আর তুমি তোমার মতো করো,
তুমি একটা শিব ঠাকুর বানাতে পারো, তুমি একটা ধানের শীষ দিয়ে কোনো একটা ছড়ি বানাতে পারো, ছট বানাতে পারো, তোমার যা ভালো লাগে। তো আদিবাসী পাড়ার কয়েকটি মেয়ে এত অসাধারণ কিছু তৈরি করলো তাদের ওই মানুষের ফেলে দেওয়া জিনিস দিয়ে, এবং সেটা যে সময়ে বহুল প্রশংসিত হলো এরকম বিশিষ্ট মানুষের সামনে, তারা আস্তে আস্তে কিন্তু মন থেকে ভাবলো, পা মানে আমরাও তো এগিয়ে যেতে পারি, আমাদের এই জিনিসটাও তো খুব গ্রহণযোগ্য, এটা তো ফেলে দেওয়া জিনিস নয়। তো তাদের মধ্যে থেকে দেখুন, এটাও একটা থিয়েট্রিক্যাল ওয়ার্ক, যে তুমি তোমার হাতের কাজ বানাও ফেলে দেওয়া জিনিস দিয়ে, এটাও একটা থিয়েটারের ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপ থেকে এই যে পিছিয়ে পড়া যে ছেলেমেয়েরা, তারা দেখা গেল আজ অনেক উঁচু, যেখানে দেখা যায় ক্লাস 6, 7, 8 পর্যন্ত তারা পড়াশোনা করে ড্রপ আউট হয়ে যায়। আমার বলতে অহংকার হয়, বলতে ভালো লাগে, বলতে গর্ব হয়, আমার স্কুলে ড্রপ আউট 0। ইভেন যে সময়ে করোনা গেল, আপনারা খবরের কাগজেও দেখেছিলেন, আমার স্কুলের কতগুলো খবর হয়েছিল বিভিন্ন পেপারে, যে ড্রপ আউট অন্য অন্য জায়গায় যে একটা প্রচণ্ড পরিমাণে ছিল, যে স্বাভাবিকভাবেই ড্রপ আউট হয়ে গেছে, কারণ তারা শিক্ষার মূল জায়গা থেকে অনেকটা পিছিয়ে, অনেক দিন তাদের সঙ্গে কমিউনিকেট করা যায়নি। আমার স্কুলে ড্রপ আউট 0 ছিল। এটা আমাদের কাছে খুব গর্বের এবং আনন্দের। তার মানে আমরা কী এমন করেছিলাম যে তাতে কোনো ছাত্রছাত্রী চলে গেল না? আমরা যেটা করতে পেরেছিলাম, এই পুরো সময়টা তাদের সঙ্গে আমরা কমিউনিকেট করতে পেরেছিলাম। কিভাবে না, ওই গ্রুপ করে করে, চলো ওদেরকে তখন ওই পড়তে ভালো লাগে, অনলাইনে পড়ি, চলো থিয়েটারের মাধ্যমে পড়া। আপনি যদি আমার স্কুলে যান, আমার এই ছাত্রছাত্রীরা ওরাও মাঝে মাঝে এই ক্লাস করেছে, দেখবেন ক্লাস 5-এ গিয়ে আমরা দেখছি যে টাকা পয়সার অঙ্ক তারা করতে গিয়ে আটকে যাচ্ছে, ভুল হচ্ছে। বললাম চলো খেলা হবে, থিয়েটার হবে। কি স্যার, কি কি খেলা? চলো বাজার বাজার খেলা। ওদের টাকা বাড়িয়ে দেওয়া হবে, 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 1 টাকা, বিভিন্ন যেমন কয়েন বা কারেন্সিগুলো হয় আমাদের দিয়ে বানিয়ে দেওয়া হলো। এবং আমাদের একটা বড় মঞ্চ আছে, মঞ্চে লিখে দেওয়া হলো মাছের দোকান, সবজি দোকান, তারপরে মুদি দোকান, পরপর পরপর দোকানদারদের সব বসিয়ে দেওয়া হলো কাগজ কলম দিয়ে। আর এরা বাজার করতে যাচ্ছে, তাদেরকে টাকা দেওয়া হলো, বলা হলো দেখো তোমাকে অন্তত 3টি ট্রানজ্যাকশন করতে হবে, 3 জায়গা থেকে মালপত্র কিনতে হবে, কিন্তু কোথাও বাকি নেওয়া চলবে না, বাকি বাজার নয় এটা। আর দোকানদারদের বলা হলো তোমার কাছে এত কেজি চাল আছে, তার দাম এত করে, সব লেখা আছে উপরে, যে চালের কেজি এত করে, ডালের কেজি এত, সব লিখে দেওয়া আছে। এরা ট্রানজ্যাকশন করছে, পয়সা দিচ্ছে, ফেরত নিচ্ছে, বাকিটা নিয়ে বাড়ি আসছে। আমরা বলেছি যে আমাদের কাছে যে হিসাব দিতে হবে, তোমায় এই টাকা দিয়েছিলাম, তুমি কি মাল কিনেছো, তুমি ব্যাগ নিয়ে যাবে না, কাগজ কলম নিয়ে যাচ্ছ, লিখবে আমি চাল কিনেছি 2.5 কিলো বা 3 কিলো, মাছ কিনেছি এত কিলো, ইত্যাদি সবজি কিনেছি। চলো আমরা অবাক হলাম, আমি অবাক হইনি, কারণ আমি জানতাম এটা ওরা পারবে। 3, 4, 5, 6 বার করে রোটেশনালি যেসব ছাত্রছাত্রীরা এলো, যারা ক্লাসে অঙ্ক পারেনি, তারা বাস্তবে প্রত্যেকটি অঙ্ক সঠিক করে করে তারা আসছে। এটাও একটা থিওরিটিক্যাল ওয়ার্ক। অঙ্ক কি কঠিন? অঙ্ক খুব সহজ। মানে এটা আমি মাস্টারমশাই হিসেবে দায়িত্ব নিয়েই বলছি, এটা আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের ছাত্রছাত্রীর কাছে ঠিকমতো করে পৌঁছাতে পারি না। আমি ক্লাসে গিয়ে বলেই দিলাম তোর দ্বারা কিচ্ছু হবে না, কপির শেষ পেরেকটা আমি পুঁতে দিলাম। বারবার যদি একটি বাচ্চাকে আমি বলতে থাকি তোর দ্বারা কিচ্ছু হবে না, ও তো খুব ছোট মানুষ, ও তো কাদার ডলা, ওইটা বিশ্বাস করে নেবে। এই নয় যে ওর মধ্যে তখন পেয়ে যাবে কি আমার দ্বারা কিছু হবে না, এটা একটা বয়স আছে। কিন্তু ওদেরকে যদি বারবার 5, 6-এ গিয়ে বলতে থাকি তোর দ্বারা কিচ্ছু হবে না, সত্যি সত্যিই কিন্তু আস্তে 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 ও শেষ করে দিলাম আমি। কিন্তু আমি যদি ওর ওই ভুল একটা হবেই, ভুল ওরা করবে, পিঠে হাত রেখে বলি হ্যাঁ এইভাবে করো, হয়ে যাবে, ও যে ইন্সপিরেশনটা পাবে এটা কিন্তু অনেক বড়োভাবে কিন্তু মনে রাখবে, অনেক বড়োভাবে। ফলে এইটাই বলা, মায়েরা যারা আছেন, যারা আমার গুরুজনরা আছেন, দাদু বাবা, অনুরোধ আপনাদের কাছে, আপনারা করেনও জানি, ওদেরকে সাহস যোগান। অঙ্ক ভুল করবে, বিজ্ঞান পড়া ভুল করবে, ইংরাজি ভুল করবে, বাংলা ব্যাকরণ প্রচুর ভুল করবে, আমরাও ভুল করেছি ওদের বয়সে। ওদের পিঠে হাত রাখুন, ওদেরকে বলুন কেন হবে না, চলো হবে, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। ওদের কোনো একটা ঠিক কোনো কিছুকে দারুণভাবে উৎসাহিত করুন, বা এই তো বেশ হয়েছে, সুন্দর। আপনি আপনাকে দিয়ে ভাবুন, আমি আমাকে দিয়ে ভাবুন, আমি একটা কোনো কাজ করেছি, যদি আমাকে কেউ ঘাড়ে হাত রেখে বলে বা দারুণ হয়েছে তো এটা, দেখবেন আমি সেটা অনেকবার মনের মধ্যে রিকল করবো, আমাকে উনি এইটা বলেছিলেন।
এই যে আমি কথাগুলো বলছি, ধরুন আমি পরে যেন স্যার দারুণ বললেন আপনি, এই কথাটা কিন্তু আমার আজ কাল পরশু বহুদিন পর্যন্ত মনে থাকবে না। উনি আমাকে বলেছিলেন দারুণ বললেন তো, আর আপনারা কি বললেন মশাই, বাজে ফালতু ইত্যাদি ইত্যাদি। পরের বারে বলতে গেলে কিন্তু আমার কলা কাব্যে আমার আস্তে আস্তে মানে ডিটোরিয়েট করবো, আমি একা না, এটা আমরা। ফলে এইটা থিয়েটার শেখায় একজনকে উদ্দীপিত করা, তাকে এগিয়ে যেতে। ছাত্রছাত্রী যারা আমার এখানে অভিনয় করবে বা যারা তারপরে অভিনয় করবে, আমি খুব বিশ্বাস রাখি এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড বয় গার্লরা আছে, তারা কিন্তু নিয়মিত থিয়েটার করে। এই নয় যে আজকে একটা সরকার এখানে করতে এসেছে, তারা গত বছরও কিন্তু এই মঞ্চে এবং তালনবমী করে গেছে। এবারে তজ্জালকে নিয়ে নাটকটা আমরা নামিয়েছি এবং তালনবমী করে আমাদের 99টা শো হয়ে গেছে বা 98টা শো, এরকম একটা হয়ে গেছে 98টা শো। অনেক আমি হলফ করে বলতে পারি অনেক বড় বড় দল, নাট্য দল, তারা এতগুলো শো করে না। আমাদের স্কুলের বাচ্চারা সব 9, 10-এ পড়ে এরা, যারা এখন আজকে অভিনয় করে। তো এইবারে বলা যে এরা কিন্তু নিয়মিত থিয়েটার করে, কিন্তু এই নয় যে ওই থিয়েটার করে এরা সব গোল্লাই যাচ্ছে, এদের দ্বারা কিচ্ছু হবে না, এদের দ্বারা অনেক কিছু হবে। এরা আমাদের আগামী, যারা বসে আছে ছোটো ছোটো কুচি কুচি মুখ, তোমরা আমাদের আগামী। কি বিশ্বাস হচ্ছে? ইয়েস, চলো এগিয়ে যাব। এবারে আমার প্রিয় সঞ্চালকের কাছে এবং আপনাদের কাছে এই আমি যেটুকু বলতে পারলাম, এর জন্যে আপনাদের এর উপরে ভিত্তি করে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ বলুন, আমি যেটুকু জানি করার চেষ্টা করব। ধন্যবাদ। মাস্টারমশাইকে ধন্যবাদ। এতক্ষণ আমরা শুনলাম, আমরা অনেকেই সমৃদ্ধ হলাম। কিন্তু আমি একটা কথা বলছি, মাস্টারমশাই বলুন, এই যে আপনি বললেন যে মানে ভিত কীভাবে তৈরি হলো সব, কিন্তু এক কথায় যদি বলেন যে আমাদের ছাত্র জীবনের ভিতটা কী, মানে আমরা তো অনেক জায়গায় দেখেছি, ধরুন আমাদের মূল লক্ষ্য থাকে কিন্তু পড়াশোনা। যখন কেউ ডাক্তার হয়ে গেলেন, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেলেন, কেউ সায়েন্টিস্ট হয়ে গেলেন, আমি বলছি তাদের কি জীবনে এই থিয়েটার বা নাটক প্রথম ছাত্র জীবনে কোনো ভূমিকা ছিল বা তাদের কি থাকতেই পারে? এর উপরে যদি কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই থাকতে পারে এবং আমি খুব আশা রাখি থাকি। কারণ আজ যিনি একজন খুব নাম করা ডাক্তার বা নাম করা উকিল, তার যে পেশাতে তিনি তো দারুণ উন্নতি করছেন, সেটা তার একটা ভালো লাগা দারুণ দারুণ ব্যাপার। উনি তার ছাত্র অবস্থায়, ছাত্র জীবনে কোনো না কোনো সময় থিয়েটারে কোনো নাটক বা থিয়েটার তো আমি আগেই বললাম থিয়েটার প্রত্যেককে আমাদের করতে হয়, তিনি নাটক করেছেন। তিনি কিন্তু তার সেই সময়েও, ধরো দেখা গেল আজ থেকে 20 বছর আগে তিনি একটা নাটক করেছিলেন। আমরাও একটু ভাবি যে আমি এখন আর নাটক করি না, কিন্তু স্কুল জীবনে কোনো একটা নাটক করেছিলাম, সেই নাটকে আমি কী চরিত্র করেছিলাম আমার দেখুন আজও মনে আছে। সেই নাটকে কী চরিত্র করেছিলাম বলতে বলতে ভুলে গেছিলাম কি না, প্রম্পটার আমাকে প্রম্পট করেছিল কি না, ইত্যাদি ইত্যাদি আমার দেখুন এখনও মনের মধ্যে রেখে দিয়েছিল। কারণ এটা তো দু একটা বিক্ষিপ্ত ঘটনা। মানে আমি ছোটোবেলায় যে কবে ধরুন একটা জোরজাবস্তি হতো, কোনো মাস্টারমশাই বলে তো করতেই হবে একটা রোল করলাম, কিন্তু পরবর্তীকালে আমার যে ভূমিকাটা, মানে আমার যে ধরুন কর্মজীবনে সেখানে কি আমার ভূমিকাটা হচ্ছে, ছাত্র জীবনে আমি তো সেরকম কিছু করিনি। আমি এটা বলতে চাইছি যে প্রত্যেক ছাত্রের কাছে কি এই ভূমিকাটা কীভাবে তার কাজ করবে, আপনি এটা যদি কী বলেন। এটা তো আমি আমার কথার মধ্যে বললাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ থিয়েটার মানুষকে সুশৃঙ্খল হতে চায়, একাগ্রতা ভীষণভাবে বাড়বে থিয়েটারের মাধ্যমে। কারণ দেখুন, একটা নাটকে অনেক রকম চরিত্র থাকে, তার মধ্যে যে ছেলেটি বা মেয়েটি বা যিনি এই চরিত্রটি করছেন তাকে তার অনুভব দিয়ে করতে, একজন ডিরেক্টর তাকে শুধু বলে দিতে পারে না। কারণ একজন অভিনেত্রী নিজের মতো করে নিজের মনন থেকে সে ভাবে কিন্তু আমাকে এই চরিত্র করছি, আমি একজন চোরের চরিত্র করছি, তার মানে আমাকে তার মতো করে তাকে ভাবতে হবে। আমি একজন পুলিশের চরিত্র করছি, সে তাকে পুলিশের মতো করে ভাবতে হবে। ফলে সামগ্রিক যে ব্যবস্থাপনা আমাদের সমাজ ব্যবস্থা, এইটা কিন্তু ভীষণভাবে ভাবতে শেখায়, বুঝতে শেখায় থিয়েটারের মাধ্যমে। আমি আমার দৈনন্দিন জীবন, সমাজ ব্যবস্থা এই সম্বন্ধে ভীষণভাবে আমরা এটা বুঝতে পারি। হ্যাঁ, একটা ব্যাপার তো ঠিকই যে থিয়েটার বা নাটক একটা দলগত ব্যাপার, যেখানে সকলেরই ভূমিকা একটা থাকে। আর এখনকার তো দেখুন, আমি এখনকার থিয়েটারের পরিপ্রেক্ষিতে বলছি, এখন কিন্তু একটা অর্থনৈতিক একটা ব্যাপার এসেছে, যেখানে অনেক ছেলে মেয়ে আছে যারা ছোট ছোট, তাদের বা গার্জেনদের মতো দেখেছি ব্যাপারটা যে এখান থেকে ঠিক আছে একটু পড়াই করে একটু টিভি সিরিয়াল বা বড় পর্দায় একটু যদি চান্স পাওয়া যায় সেইভাবে করি, বা দু একটা কাজ করার পরেই আমার ছেলে বা মেয়েরা সেখানে সিরিয়াল করছে দেখাবো লোকে।
এই একটা ব্যাপার, তার সাথে কিছুটা অর্থ উপার্জন। তো এই দিকটা আপনি কীভাবে আলোকপাত করছেন বা এই দিকটা যদি বলবেন? হ্যাঁ, আমাদের জীবনটা তো অনিশ্চয়তা। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সবসময় প্রায় অধিকাংশরাই আমরা জানি যে হয় ডাক্তার বানাবো, নয় ইঞ্জিনিয়ার বানাবো, বা বিভিন্ন পেশা অধ্যাপক হবে বা শিক্ষক হবে বা একটা কিছু হবে, কারণ তার একটা নির্দিষ্ট মানে সে পৌঁছানোর পর সেটা চাকরি করবে, সে একটা মাস মাইনে চাকরি করবে, ব্যাস তার জীবন স্বস্তিত হয়ে গেল। থিয়েটার সেই অর্থে যদি আমরা এখনও দেখি, বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চল বা একটু পিছিয়ে পড়া বা প্রান্তিক কোনো অঞ্চলে ছেলেমেয়েদের মধ্যে এখনও ততটা সেইভাবে যে থিয়েটারকে আমি পেশা বানাবো, থিয়েটার আমার পেশা এবং নেশা হবে, এটা এখনও এইভাবে অনেকে ভাবতে পারছেন না। এটা আমাদের ব্যর্থতা, প্রথমেই থিয়েটারের ব্যর্থতাই বলবো এটা। কারণ সেইভাবে আমাদের যারা উঁচুতলাতে আছেন তারাও হয়তো এইভাবে ভাবছেন না, এখনও ভেবে উঠতে পারেননি। যদিও আগামীতে এটা নিয়ে অনেক কাজকর্ম হবে এরকম আশ্বাস আমরা পেয়েছি। আমি যতটুকু মানুষের সঙ্গে মিশি বা যারা উপরতলায় আছেন তাদের সাথে একটু একটু জানাশোনা আছে, তাদের সাথে কথা হয়। আমাদের যে ক্যারিকুলাম বা পাঠ্যক্রম, তাতে আগামীতে থিয়েটার আসতে চলেছে, এটা একটা প্রশ্ন। যদি সেইভাবে চলে আসে তাহলে কিন্তু থিয়েটার আমাদের আগামী দিনের যে অর্থনৈতিক কাঠামো, আমার ব্যক্তিগত জীবনে এগিয়ে চলা, আমরা একটা জায়গায় এখন দেখি ভারত সরকারের পক্ষ থেকে বিশেষ করে সিসিআরটি বা বিভিন্ন যে সমস্ত আমাদের মানে থিয়েটার, আমরা থিয়েটারের মাধ্যমে অনেকে নানান ধরনের গ্র্যান্টগুলো পাচ্ছেন। তার যদিও সুস্থিততা কতটা সেটা নিয়ে অনেক মানে আলোচনা, সেটা অন্য সময় করা যাবে, অন্য কোনো সময়। কিন্তু এইরকম একটা জায়গা খানিকটা খোলা আছে, এটাও যাওয়া যেতে পারে। ফলে এই জায়গাতে যে অনিশ্চয়তা আছে, এটা আমি আপনার সঙ্গে একমত। এটা যে খুব একদম না, এটা পারফেক্ট, একদম ঠিকঠাক আমি যদি থিয়েটার নিয়ে পড়াশোনা করি তাহলে আমি আগামীতে ভীষণ কিছু করতে পারবো, এ ব্যাপারে আমিও কিছুটা সন্দিহান আছি। আসলে মানে আমাদের ধরুন, বিশেষ করে আমাদের গ্রাম বাংলাতে গার্জেনদের মধ্যে একটা তো মানে আছেই মনে, যে ধরুন পড়াশোনা করছে, সাথে হয়তো নাটক বা থিয়েটার সেটাও করছে, কিন্তু ধরুন বার্ষিক পরীক্ষায় রেজাল্টটা খারাপ হলো, তার গার্জেনও যেরকম বলতে পারে বা পারিপার্শ্বিক লোকেরাও বলে, ও তো নাটক করলি, থিয়েটার করলি, আর কী হবে রে, লেখাপড়া কিছু বুঝ না। এটা তো একটা আমাদের এই সমাজ জীবনে একটা আছে। তা সেখানে গার্জেনদের যে একটা ব্যাপার বা গার্জেনরা যে উৎসাহিত করবে সেটা যেমন থাকে, পরবর্তীকালে যারা ধরুন আজকের যে সমাজে বা আজকের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যেসব নাট্যকর্মী বলা যায়, যারা বড় বড় আছে, যেমন ধরুন আমি নাম বলছি কয়েকজন, ধরুন দেবশঙ্কর হালদার, গৌতম হালদার বা রুদ্রপ্রসাদ বাবু, এনারা যে ছাত্র জীবনে মানে আপনি যদি জানেন একটু বলে দিন, এনারা ছাত্র জীবনে কতটা মানে থিয়েটার বা নাটক নিয়ে ব্যস্ততা ছিল। একটা জায়গায় আমি দেখেছি বা পড়েছি, যেখানে মনোজ মিত্র, তিনি কিন্তু কলেজ জীবন থেকেই একদম নাট্য চর্চার মধ্যে ছিলেন, কলেজ জীবন থেকে তিনি নাটক নিয়েছিলেন, যাই হোক পরবর্তীকালে তার অনেক নাটক মানে বই বলুন, নাটক অভিনয় বলুন আমরা দেখেছি। তা এই ক্ষেত্রে যারা বড় আজকের দিনে হয়েছে, তাদের কি কোনো রকম ভূমিকা ছিল ছাত্র জীবনে? খুব ভালো প্রশ্ন, খুব ভালো। এবং উনি দুটো প্রশ্ন করলেন। একটা প্রশ্ন যে কোনোভাবে যদি কোনো ছাত্র বা ছাত্রী তার রেজাল্ট খারাপ করে, অথচ সে দেখা যাচ্ছে যে থিয়েটার বা গান বা নাচ ইত্যাদির সঙ্গে যুক্ত, তখন তাকে এইভাবে আমরা দোষারোপ করি যে অনেক হয়েছে বাবা, আর নেচো না, অনেক নেচেছো, এবার একটু পড়াই নেই, অনেক থিয়েটার হয়েছে, আর না, এবার একটু পড়ো। এটা আমরা খুব। এবার আমি আরেকটা কথা বলি যে দেখুন, ধরো ওই বাচ্চাটি তার তার নাচ বা গান বা ছবি আঁকা বা কবিতা বলা বা নাটক ইত্যাদি তার একটা ভালো লাগার জায়গা, সেটা করতে গেলে কিনা তার সময় নষ্ট হচ্ছে, ঠিক? আচ্ছা, ওকে দেখুন, ওকে খেতে গেলেও কিন্তু সময় নষ্ট হয়, 3 বেলা বা 4 বেলা সে খাচ্ছে। একবার খাওয়ার জন্য আমি যদি তাকে 10 মিনিট করে টাইম ধরি, তাহলে দেখুন 4 × 10 = 40 মিনিট সে কিন্তু খাওয়ার জন্য সময় দিচ্ছে। আমরা কি তার পরীক্ষার আগে এবার টেনে পড়ে খাওয়া বন্ধ করে দিই? না। কেন খাওয়া বন্ধ করি না? কারণ সে তো মরে যাবে না, তার তো একটা ফিজিক্যাল গ্রোথ দরকার। তা আমাদের না দুটো সত্তা, একটা শারীরিক সত্তা আর একটা মানসিক সত্তা। আমি শারীরিক সত্তার জন্য আমি যেমন সকাল বিকেল দুপুর সন্ধে আমি খাবো, আমার মানসিক সত্তাকে বাঁচিয়ে রাখতে গেলে আমার ভালো লাগার জায়গা, আমি বাঁশি বাজাতে ভালোবাসি, আমি মাউথ অর্গ্যান করতে ভালোবাসি, তার জন্যে 10টা মিনিট ছাড়ব, এটা আমার অনুভব।
কারণ ওইটা ওর মনটা যদি মরে যায়, দেখবেন ও যদি ওই বাঁশি বাজানো ভালোবাসে, জোর করে না, ও যেটা ভালোবাসে সেইটাকে করতে দিন। ও ওই পড়াটা, যে পড়াটা ওর এখন রেডি করতে আধ ঘন্টা সময় লাগছে, ও যদি ওর নিজের ভালোবাসার জিনিসটা করার সুযোগ পায়, ওই পড়াটা ওর 20 মিনিট কি তারও কম সময়ে কমপ্লিট করতে হবে, কারণ তার মনটাকে বাঁচিয়ে রাখতে হবে। এইটা গেল আমার প্রথম প্রশ্নের উত্তর। আমি আমার অনুভব করছি, আপনার অনুভব অন্য হতে পারে, প্লিজ আমাকে মার্জনা করবেন সেটা যদি হয়, আমি আমার অনুভব করব। আর উনি যেটা বললেন, দেখুন এটা না, এটা হচ্ছে নেশা পেশা আলাদা জিনিস। আমি যদি মনে করি আমার নেশাকে আমি পেশা করবো, কারণ আমি কিন্তু থিয়েটার আমার পেশা না, আমার নেশা হচ্ছে শিক্ষকতা, আমার পেশাও শিক্ষকতা। আমি ছোটোবেলা থেকে শিক্ষক খেলেছি, আমার সেইটাকে আমি পেশা করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। ফলে আমি কিন্তু আমার শিক্ষকতাটাকে বেশি ভালোবাসি। থিয়েটার আমার সেকেন্ড লাভ, ফার্স্ট লাভ নয়, আমি একদম স্বীকার করছি। দেবশঙ্কর বাবু বা আমাদের দেবেশদা, এদেরকে নিয়ে বলতে গেলে যেটা বলতে হয়, ওরা কিন্তু চাকরিটা ছেড়ে থিয়েটারটা করছে। ওরা কিন্তু এত ভালো স্টুডেন্ট, ওরা কিন্তু অনায়াসে বলে বলে এই চাকরি ছেড়ে ওই চাকরি। রুদ্রপ্রসাদ বাবুকে তাকে কি বলবো, উনি বলে বলে এই চাকরি ছেড়ে এই চাকরি করতে পারেন, এই চাকরি করতে পারেন, কিন্তু ওনারা চাকরিটা ছেড়ে থিয়েটারটা করছে। ফলে এই সাহস দেখাতে তখনই পারবে যখন তার মানসিকতা সেই তুলকে তুলতে পারবে। ফলে এইটা নিয়ে এক্ষুনি একটা বাচ্চাকে আমি কখনোই বলবো না যে তুমি থিয়েটারটাকে তোমার পেশা করো। যদি সে এই কাজ করতে 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 মন থেকে তোলে, মানে উঠে আসে যে হ্যাঁ এটাকেই পেশা করবো, তাহলে সে পারে। আমারই একটু পরেই যারা অভিনয় করবে তার মধ্যে একটি মেয়ে, তার মা আমাকে সেদিনে ফোন করতে, স্যার আপনি মেয়েকে যাতে থিয়েটার করতে পারে সেই ব্যবস্থা করে দিন, যাতে ও বিভিন্ন জায়গায় আপনি যেভাবে বলবেন। আমি ওর মাকে আবারও বলেছি, আপনি ভাবুন এত সহজে নয়, সবে ক্লাস 10-এ পড়ছে, ওকে পড়তে দিন, আগে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, তারপর ওর ভাবনা ওকে দিন। আপনার ভাবনা চাপাবেন না, আমার ভাবনার উপরে আমি চাপাবো না। আমরা ওদের পথ দেখাতে পারি, কিন্তু পথে পৌঁছাতে হবে না। আশা করি আমি বোধহয় আপনার প্রশ্ন উত্তরে যেতে পেরেছি। ধন্যবাদ। আমি অনুরোধ করছি, আপনারা যদি কেউ কোনো প্রশ্ন থাকে প্লিজ। আপনাদের তরফ থেকে কেউ প্রশ্ন করবেন, যদি কিছু প্রশ্ন করার থেকে করতে পারেন, নাহলে কিন্তু আমরা পরবর্তী নাটকে চলে যাবো। 6:30 মনে হচ্ছে কেউ প্রশ্ন করবেন না, ঠিক আছে। আমি একটা লাস্ট প্রশ্ন আপনাকে করি। আমরা যখন ধরুন পড়াশোনা করেছি, প্রায় একটা আমাদের সেই সময় রচনা লিখতে হতো ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। তা এই তখন কিন্তু এই ছাত্র জীবনের নাট্য চর্চা বা থিয়েটারের কোনো ভূমিকা বলে রচনা করি। পরবর্তীকালে এই থিয়েটার এবং খেলাধুলা এটা একটা সমান্তরাল বা সিলেবাস, একটা প্রত্যেকটা একটা ক্লাস 8 বলুন, ক্লাস 10 বলুন, সেই সময় বা ক্লাস 12-এ বলুন, এই সময় যদি কোনো সিলেবাসের মধ্যে নাটককে আনা যায়, যেমন আমরা খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা, এখানে নাট্যচর্চার মাধ্যমে শরীরচর্চা বা নাট্যচর্চার মাধ্যমে আমাদের যে মানসিক বিকাশ আরও হতে পারে, বা সিলেবাস এইরকম যদি কোনো ব্যাপার থাকে, এটাতে আপনার কি মত সিলেবাসটার ব্যাপারে? আর এই ছাত্র জীবনের যে খেলাধুলার সাথে কি থিয়েটারে রিলেটেড, এটা যদি দু কথা বলেন। আমাদের এটাই আজকের শেষ প্রশ্ন, আশা করি। আমরা 6:30 নাটকটা শুরু করার কথা। তো যাই হোক, প্রথম যে কথা, এটা আমি আমার কথার মধ্যে আগেই বলেছি যে সিলেবাসে থিয়েটার আসতে চলেছে, যতদূর পর্যন্ত আমি জানি এটা আগামীতে আসতে চলেছে। আর আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলি, খেলাধুলা, ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। তো আপনি থিয়েটারকে কেন খেলাধুলা ভাবছেন? আমি তো থিয়েটারকে খেলা ভাবি। কেন আপনি ফুটবলের সঙ্গে থিয়েটার আলাদা করছেন? এটাই তো আমার অবাক লাগছে, কেন আপনি ক্রিকেটের সঙ্গে থিয়েটার আলাদা? না, আমি কোনো ফুটবল নাই, হ্যাঁ স্যার, খেলাধুলা মানে ক্রিকেট হতে পারে, ফুটবল হতে একদম, যেগুলো শারীরিক গেম, সেখানে তাহলে এইরকম তো কোনো আমাদের সময় তো দেখিনি যে চর্চা বা থিয়েটারের ভূমিকা, সেটা যে এখন আসতে পারে, আমি সেই ব্যাপারে বলছি। একদম। আমি একদম সেটাই বলছি যে বর্তমান হোক আর অতীত হোক, থিয়েটার এবং খেলাধুলা এরা একে অপরের সঙ্গে জড়িত। কারণ দেখুন, একটা ফুটবল যারা খুব ভালো টস করেন, ড্রিবলিং করেন, সে কিন্তু শুধুমাত্র তার পায়ে হয় না, তার মস্তিষ্ক কাজ করে যে এই প্লেয়ারকে আমি এইভাবে ড্রিবলিং করে এগিয়ে গিয়ে এইভাবে এই অ্যাঙ্গেল থেকে একটা শট করবো, এত ডিগ্রি অ্যাঙ্গেল করে বলটা গোলে ঢুকবে। এছাড়া রোনাল্ডো মারছে একটা কিক, বা মেসি একটা কিক করছে, একটা ইন সুইং আউট সুইং। এটা দেখুন, এখানে যেমন বিজ্ঞান আছে, অর্থাৎ তার মস্তিষ্ক কাজে লাগাচ্ছে, ড্রিবলিং তার শরীর কাজে লাগাচ্ছে। হঠাৎ করে আমি বললাম আমি ওই থিয়েটার ওয়ার্কশপটা করবো না, আমি অভিনয়টা করবো, এটা শুধু বাচিক শিল্পী হয়ে উঠতে পারবে।
বসে বসে কথা বলবে, গলার মধ্যে বিভিন্ন জাগলারি করবে, কিন্তু শারীরিক যে অভিনয় কিন্তু হবে না। অর্থাৎ থিয়েটার এবং খেলাধুলা এর মধ্যে যে কোনো রকম পার্থক্য আছে এটা আমি ভাবি না। কারণ খেলাধুলার একটা মানসিক আনন্দ আছে, থিয়েটারের মানসিক আনন্দ আছে। খেলাধুলা করতে গেলে আগে তোমাকে ওয়ার্ম আপ করতে হবে, থিয়েটার আগে ওয়ার্ম আপ না করলে তুমি নামতেই পারবে না। খেলাধুলাতে যেমন ব্রেন কাজ করাতে হয়, থিয়েটারে ব্রেন ছাড়া অলস মস্তিষ্ক দিয়ে কখনোই থিয়েটার হবে না। এই সব কিছু মিলিয়ে থিয়েটার এবং খেলা গোল পাকিয়ে একটা বিরাট জায়গা দখল করে আছে। এটা আমার বিশ্বাস, আশা করি আপনাদেরও বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। একটা প্রশ্ন আছে, একজন হ্যাঁ, 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 লিখেছেন। বলো। প্রশ্নটা আমি করার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে থিয়েটার মাইক দেবো, মাইক দেবো। বলা হ্যাঁ, আমার প্রশ্নটার আগে যে কথাটা বলার সেটা হচ্ছে যে আমরা পড়াশোনাটাকে যেমন মানে আমরা বাংলাটাকে নিয়ে পড়ছি, বাংলা সাবজেক্টটাকে নিয়ে, ইংলিশ সাবজেক্টটাকে নিয়ে, থিয়েটারও কিন্তু একটা পার্টিকুলার সাবজেক্ট। তাই পড়াশোনার সাথে থিয়েটারকে গুলিয়ে ফেলার কোনো কারণ আমি দেখতে পাই না, যেটা কথাবার্তা শুনতে পাই। আর ওটা একদম টোটালি আলাদা সাবজেক্ট, ওটাকে নিয়ে আলাদা করে পড়াশোনা করা যায়। যেমন আমরা বাংলা নিয়ে পড়তে পারি, ইংলিশ নিয়ে পড়তে পারি, তো ওটা পড়াশোনার সাথেই চলতে হবে, এটা কোনো মার্কেটিং। থিয়েটার মানুষ তৈরি করে, এটা স্যার যেটা বারবার করে বলে। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই এত জীবনে মানে এত বছরের থিয়েটার জীবনে একটা মজার অভিজ্ঞতা, একটা খারাপ অভিজ্ঞতা। খারাপ অভিজ্ঞতা যে সময়ে আমার ছাত্ররা, আসলে উচ্চ মাধ্যমিক স্কুল আগেই বললাম, যখন তাদের ছেড়ে দিতে হয়। উচ্চ মাধ্যমিক পাশ করে যাচ্ছে যে ছেলেটি 5 থেকে ওতপ্রোতভাবে থিয়েটারে জড়িয়ে আছে বা স্কুলে জড়িয়ে আছে, যখন ক্লাস 12-এ তাকে ছেড়ে দিতে হয়, সেটা খুব কষ্টের। সেই সময়ে চোখের জল বেরোতে পারি না, কিন্তু মনের মধ্যে বন্যা, জলের বন্যা বয়ে যায়, কান্না। এটা অত্যন্ত খারাপ লাগা। তার মানে এই নয় যে সে আর আমার সঙ্গে দেখা করবে না, সে তো প্রতিনিয়তই দেখা করে, আসে, কিন্তু কেমন যেন মনে হয় সেইভাবে যেন তাকে আর পাচ্ছে না। এই একটা খুব খারাপ লাগা। আর ভালো লাগা, অঞ্জনার মতো এরকম অনেক ঘটনা, অঞ্জনার গল্প বললাম, এরকম অনেক অনেক ঘটনা আছে, অনেক ঘটনা, মানে যেটা বলে শেষ করা যাবে না। তো ওই অঞ্জনার গল্পটাই থাক।